টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, বাঁধ ভেঙে প্লাবিত অর্ধশত গ্রাম, বৃষ্টিতে সারা দেশের জনজীবন ব্যাহত। বৈরী আবহাওয়ায় কুমিল্লা সহ 3 বোর্ডের এইচএসসি সমমানের আজকের পরীক্ষা স্থগিত, এসএসসি সমমানের ফল প্রকাশ আজ। জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার, রমজানের আগেই হতে পারে ভোট। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। জুলাই আন্দোলনে বাধার দেয়াল ছিল নারী যোদ্ধারা, ভেঙে দেয় স্বৈরাচারের মসনদ, নতুন বাংলাদেশ বিনির্মাণে নেই অংশগ্রহণ। নেত্রকোনার 17 শহীদ পরিবারে আহাজারি আজও থামেনি, স্বৈরশাসকের বিরুদ্ধে লড়েছিল সব উজাড় করে দ্রুত বিচার দাবি। 10 জিম্মি মুক্তিতে সম্মত হামাস, আগামী সপ্তাহে গাজায় শুরু হতে পারে যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের কার্যকর হওয়া নিয়ে শঙ্কা। এবং ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল পিএসজি, 4-0 গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত এমবাপ্পের রিয়াল মাদ্রিদ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। টানা বৃষ্টি আর উজানের ঢলে অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি। পানি বন্দী হয়ে পড়েছেন পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ঝুঁকিপূর্ণদের আশ্রয় দিতে খুলে দেওয়া হয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাছি ও ছাগলনাইয়া উপজেলার মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বেড়িবাঁধে অন্তত 21টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাত থেকে প্রবল স্রোতে চিথলিয়া ও মির্জানগরের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ে। এতে ফসলি জমি ও বসতঘর ও সড়কপথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন জেলার কয়েক লাখ মানুষ। 131টি স্কুলকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন প্রায় 7,000 মানুষ। এসব কেন্দ্রে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। মহির নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। হঠাৎ করে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার ঘরবন্দী হয়ে পড়েছেন। অনেকেই রান্নাবান্না নিয়ে পড়েছেন বিপাকে। সেই সঙ্গে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। গরম পানি উঠিছে, বাইরে গেছি আমরা, যা জিনিস লইয়ারে অল্প মাছ বানা লই, কাপড় চোপড় লইয়ারে বাইরেছি। আমার এখানে একটা দোকান করছিল, এটাও নিয়ে গেছে। আমার মনে করেন এই বসস্থান যেটা থাকার ঘর, এটাও নিয়ে গেছে। আমার বাইর ঘরটাও নিয়ে গেছে। আমাদেরকে শক্ত করে বেরি ব্যান্ড শক্ত করে মজবুত করে বাঁধি দিয়ে, ঠিক আছে না? আমরা ভবিষ্যতে আর এরকম কষ্ট করতে হইব না। জেলা প্রশাসন ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। ঝুঁকিপূর্ণ সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে সেনা মোতায়েনের প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসন। উদ্ধার তৎপরতা, ত্রাণ কার্যক্রম, এখানে কিন্তু বেশ কয়েকটি বহুমাত্রিক ম্যানেজমেন্ট আছে। শুধু সার্বক্ষণিক একজন উপজেলা নির্বাহী অফিসার তো ত্রাণ নিয়ে যাবেন না, এর বাইরেও কিন্তু তার কাজ হচ্ছে সকলের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া। সেটি সে নিজে গিয়েও করতে পারে, তার পক্ষে কেউ না কেউ গিয়েও করতে পারে। দ্রুত ও সমন্বিত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে মনে করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে দুর্গত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, মানুষের দুর্ভোগ কেমন দেখছেন এবং ঝুঁকিপূর্ণদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। শুরুতে বলে রাখি যে গত কয়েকদিনে টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙনের ফলে ইতিমধ্যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া 3 উপজেলার প্রায় সবকটি গ্রামই প্লাবিত হয়েছে। এতে করে মানুষের ঘর বাড়ি, আসবাবপত্র, পুকুরের মাছ, মাঠের ফসল সহ সবকিছু কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে। আমি এখন যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। ইতিমধ্যে সেই
ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কটি গতকাল সকাল থেকে সড়কটি বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে। তবে সড়কের কোথাও 5 থেকে 6 ফিট পানি রয়েছে, কোথাও 4 ফিট পানি রয়েছে। এভাবে কিন্তু প্রতিটি সড়কে কিন্তু পানি রয়েছে। এছাড়া শুধু প্রধান সড়কের বাইরেও যে সকল আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেই সব সড়কগুলোতেও ইতিমধ্যে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে ঈশান দিয়ে যে 3 উপজেলায় মানুষের যাতায়াতের একমাত্র যে রাস্তা সেটি কিন্তু পানি থাকা কিন্তু মানুষদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, মানুষরা কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষদের যে দুর্ভোগ সেটি কিন্তু গত 2 দিনে কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ তারা পোহাচ্ছে। বিশেষ করে ঠিকমতো খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের ঘুমানোর যে ব্যবস্থা সেটি কিন্তু তারা করতে পারছে না। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে প্রায় 49টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছিল, সেগুলোতে প্রায় 7,500-এর মতো মানুষ সেখানে আশ্রয় নিচ্ছে। আশ্রয়বন্দী মানুষদের জন্য খাওয়ার জন্য জেলা প্রশাসন থেকে সেখানে প্রায় 17 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। এখানে আমরা দেখেছি যে এই 3 উপজেলায় বন্যার কারণে কিন্তু যে এইচএসসি এবং কি দাখিল পরীক্ষা যেটি রয়েছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। সেই স্থগিতের কারণে কিন্তু এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অনেকটা স্বস্তিতে রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এখানকার পানি উন্নয়ন বোর্ড তারা যে বলছে আমাদেরকে বলছে যে এখনও যে পানি ভাঙন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে, যতক্ষণ পর্যন্ত পানি বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভাঙন দিয়ে গুলো মেরামত করা সম্ভব হবে না বলে জানিয়েছেন। তবে এছাড়া আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা বলছে যে এখনো পর্যন্ত গত 24 ঘন্টায় 51 সেন্টিমিটার কিন্তু 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বন্যা এবং বাঁধভাঙা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুর্গত এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিলয়। টানা বৃষ্টিতে কুমিল্লা ও নোয়াখালীর বিভিন্ন নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও মাওলা সুজন। প্রথমে যাচ্ছি কুমিল্লাতে। সুমন, কোন কোন এলাকায় জলাবদ্ধতা বেশি এবং মানুষের ভোগান্তি নিরসনে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। জি বুবলি আপনি যেটা বলছেন আমি আপনার একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা গোমতী নদীর চোখ রাঙ্গাচ্ছে। আপনাকে বলে রাখি, কারণ হচ্ছে কুমিল্লা গোমতী নদী 11.5 মিটার যেটা রয়েছে সে 10 মিটারের আসলে রয়েছে পানি, এবং সেদিক থেকে 1.5 মিটার বিপদসীমার নিচে রয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে অবস্থা গোমতী নদী, সেই গোমতী নদীর একটা বিষয় জানিয়ে রাখি, আমরা দেখতে পাচ্ছি 2 পারে মানুষ বা 4 লক্ষ লোকের নির্গম রোদ কাটাচ্ছে, এবং তারা বলছেন যে কুমিল্লা 2024 যে বন্যা হয়েছিল বুড়িচঙ্গের বুরবুরি এলাকায় সেই ঘটনা শুকাতে আবার নতুন করে বন্যা দেখা দিয়েছে। এবং আমি জানিয়ে রাখি, ভারতের ত্রিপুরা রেড অ্যালার্ট জারি করেছে, এবং সেই রেড অ্যালার্টের কারণে কুমিল্লা ত্রিপুরার যে পানি আসলে আমরা গত রাত থেকে এই পর্যন্ত 2 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এবং আমি একটা বিষয় জানিয়ে রাখি, 2 পারের যারা বাসিন্দা রয়েছে সকলকেই এখান থেকে জেলা প্রশাসন মাইকিং করে বলেছেন যে নিরাপদ স্থানে চলে যেতে, এবং 583টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এবং সেদিক থেকে জেলা প্রশাসনের যারা রয়েছে, পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া কর্মকর্তা যারা সকলে বসে একটা সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার যাতে এই ধরনের গতবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা দ্বিতীয়বার না ঘটে সকল প্রতি সম্পূর্ণ করেছে। তবে একটা বিষয় সচেতনতা তৈরি করার জন্য সকলকে বলেছেন আতঙ্ক না হয়ে আসলে সকলে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বলেছেন। বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি দিয়েছেন কুমিল্লায়, তারা কাজ করতে একযোগ। তবে বন্যা পরিস্থিতি এবং কুমিল্লা হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে 2 পাশের যে পানি বৃদ্ধি পাচ্ছে সেখানে এসএসসি পরীক্ষা কুমিল্লা শিক্ষা বোর্ডের আসলে ফ্যাশন হয়েছে, আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেদিক থেকে যদি বলি, কুমিল্লার যে পানি যে বন্যা হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণে আসলে মানুষের মধ্যে আতঙ্ক, সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার এই ত্রিপুরা যে পানি আসলে ডলের পানি নামার কারণে হঠাৎ করে কুমিল্লার পানি গোমতী নদী পানি বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে বলা চলে আসলে চোখ রাঙাচ্ছে গোমতী নদী। এই ছিল কুমিল্লা থেকে পানি নিয়ে বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আমি চলে যাচ্ছি নোয়াখালী। আপনি আসলে বিস্তারিত জানাবেন মা সুজন ভাই, বিস্তারিত বন্যা নিয়ে।
সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি কুমিল্লার কথা বলছিলেন, কুমিল্লার জলাবদ্ধতার কথা বলছিলেন। তা আমি যদি এখন নোয়াখালীর চিত্র তুলে ধরতে চাই তাহলে আপনার বলতে হচ্ছে যে গত 2 দিন অর্থাৎ মঙ্গলবার রাত থেকে বুধবার সারাদিন, এই 2 দিন টানা বৃষ্টির কারণে নোয়াখালীতে ভীষণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তা আস্তে আস্তে অনেকটা যে গতকালকে সারাদিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু তা প্রকট আকার ধারণ করেছে। তো জেলা আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল সারাদিন 208 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এবছরের নোয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। একই সঙ্গে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে জেলাতে গতকালকে প্রায় 17 থেকে 19 সেন্টিমিটার পানি বেড়েছে, কোথাও 17 সেন্টিমিটার, কোথাও 19 সেন্টিমিটার আর পানি বেড়েছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। তো আপনাকে যদি তথ্য জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে টানা বর্ষণের কারণে নোয়াখালীতে প্রায় 63,860টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে 19টি আশ্রয় কেন্দ্রে প্রায় 268টি পরিবার আশ্রয় নিয়েছে। অতি বৃষ্টিতে জলাবদ্ধতা হওয়ায় ডুবে গেছে ঘর বাড়ি, আঙ্গিনা সহ রাস্তাঘাট এবং ফসল মাঠ। তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি একটি নোয়াখালী জেলার প্রধান আবাসিক এলাকা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো আবাসিক এলাকায় পানিতে সয়লাভ হয়ে রয়েছে, কোথাও হাঁটু পরিমাণ পানি, কোথাও এর চাইতে বেশি পরিমাণ পানি পরিলক্ষিত হয়েছে। তবে একটি যে আশার বাণী হচ্ছে গতকাল বুধবার রাত থেকে কিন্তু বৃষ্টি না হওয়ায় জনমনে একটু স্বস্তি বিরাজ করছে। তবে পানি নামছে, তবে তা অত্যন্ত ধীরে ধীরে নামছে। কারণ হিসেবে স্থানীয়রা বলছে যে শহরের আশেপাশে যেসব জলাশয় রয়েছে, পুকুর রয়েছে বা ড্রেন নালা রয়েছে, সেগুলো ভরাট হয়ে যাওয়া কিন্তু পানি তেমন একটা যে স্রোতের গতিতে নামার কথা এইভাবে নামতে পারছে না। তো আমার সাথে কথা হচ্ছে জেলা প্রশাসক ইস্তেক আমাদের সাথে। তিনি জানিয়েছেন দুর্যোগ মোকাবেলা প্রায় 9,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। একই সাথে 101টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া 50 টন চাল, প্রায় 300 প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ 18 লক্ষ টাকা প্রস্তুত রয়েছে জেলা প্রশাসনের কাছে। তবে তিনি জানিয়েছেন যে জেলা প্রশাসন সার্বক্ষণিক দুর্যোগের উপর নজর রাখছেন এবং যখন যেখানে যা প্রয়োজন হবে তার নির্দেশনা তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে দিয়ে রেখেছেন। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। বুবলি, সুমন এবং সুজন, আপনাদের ধন্যবাদ। দর্শক, এতক্ষণ টানা বৃষ্টিতে দুর্ভোগ সৃষ্টি হওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির ও মাওলা সুজন। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের খবর নিশ্চিত করেছে। আর কুমিল্লা বোর্ডের পরীক্ষা স্থগিতের খবর নিশ্চিত করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন। তারা জানিয়েছেন অতি ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষাও স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ দুপুর 2টায়। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে ফলাফল। এছাড়াও মোবাইল ফোনে 1622 নম্বরে SMS এর মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ রয়েছে। ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য প্রতিবারের মতো এবারও ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ রয়েছে। খাতা পুনর্নিরীক্ষণের জন্য SMS এর মাধ্যমে 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। 2 মাসের কম সময়ের মধ্যে এবারের ফলাফল প্রকাশ করা হচ্ছে। ফলাফল হস্তান্তরে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের আলাদা তালিকা করে নির্বাচনে তাদের জন্য আলাদা বুথ রাখার পরিকল্পনা করছেন প্রধান উপদেষ্টা। AHML এর রিপোর্ট জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। রাত 8টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন তিনি। স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা আরো জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার। প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। নির্বাচনে 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানিয়ে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান শফিকুল আলম। 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন। উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছেন, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে। প্রেস সচিব জানান 47,000 ভোট কেন্দ্রের মধ্যে 16,000 ঝুঁকি ভোট কেন্দ্রের যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। তাছাড়া ভোটারদের যেন কেন্দ্রে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা রাখার নির্দেশনার কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। অনেক ভোটার আছেন যারা নতুন ভোটার, এর আগে কখনো ভোট দেননি, তারা কিভাবে ভোট দিবেন এটা যাতে তারা আগে থেকেই জানতে পারেন, ভোটারদের প্রশিক্ষণের বিষয়টাও আজকে আলোচিত হয়েছে। আরেকটা বিষয় আলোচিত হয়েছে আজকে যে গত 3টা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে খতিয়ে দেখা হয়। নির্বাচনের সময় কেন্দ্র ও আশেপাশে সিসি ক্যামেরা বসানো এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা সচল রাখার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক শাপলাকে ব্যবহার না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ গণমাধ্যমকে এ তথ্য জানান। নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেতলির পরিবর্তে শাপলা দাবি করেছে, আর নতুন রাজনৈতিক দল এনসিপিও দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে আবেদন করেছে। এ নিয়ে শুরু হয় নানা আলোচনা। এদিকে শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হয় তাহলে ধানের শীষ প্রতীক হতে পারে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার মধ্যরাতে ফেসবুক পোস্টে সার্জিস আলম আরও বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ মাগুরাতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, পদযাত্রা শুরু হয়েছে কিনা, এনসিপির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে এ বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ বুবলি। আমি এই মুহূর্তে আছি মাগুরার প্রাণকেন্দ্র ভাইনার মোড়ে। আজ 10ম দিনের মতো জুলাই পদযাত্রা মাগুরায় অনুষ্ঠিত হবে। এই জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশ ব্যাপী জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই যে পদযাত্রা, এই পদযাত্রার অংশ হিসেবেই গতকাল জিনেদা বিকালে তাদের পদযাত্রার অংশ হিসেবে আজকে তারা মাগুরায় আসবে। এখন তারা মাগুরা জিনেদা থেকে মাগুরার উদ্দেশ্যে এই জাতীয় নেতৃবৃন্দ তারা রওনা দিয়েছেন। আমরা আছি ভাইনার মোড়ে। এখানে হাজারো লোক এনসিপি এবং বৈষম্য অধিকারের যেসব নেতৃবৃন্দ তারা সবাই অপেক্ষা করছে তাদের জাতীয় নেতৃবৃন্দের সাথে তাদের আলাপ করার জন্য। তা এদিকে আমরা যতটুকু এই যে বৃষ্টি বর্ষণ মুখর দিনে আজকে আসলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও শত শত লোকজন নিয়ে তারা এই প্রোগ্রাম সাকসেস করার জন্য তারা চলে এসেছে। তা আমরা আজকে আপনাদেরকে আরো জানিয়ে রাখি, মাগুরায় কিন্তু আসলে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির কোনো কমিটি এখনো দেওয়া হয়নি, যার কারণে উন্মুখ এবং উৎসুক যারা কমিটিতে আসতে ইচ্ছুক তারাও তাদের পারফরমেন্স দেখানোর জন্য তারাও আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে তারা মাঠে রয়েছে। এছাড়াও বৈষম্য অধিকারের
যে ছাত্র আন্দোলনের যে কমিটিটা এরাও তাদেরকে রিসিভ করার জন্য তারাও এখানে অপেক্ষা করছে। তা আমরা কথা বলবো এনসিপির একজন কর্মীর সাথে, তিনি জানাবেন যে আজকে আসলে এনসিপির কি শিডিউল। আসসালামু আলাইকুম প্রিয় মাগুরাবাসী, আপনারা সবাই অবগত আছেন যে এনসিপির সারা দেশব্যাপী যে পদযাত্রা চলতেছে তার 10ম দিন আজ, এবং আজ আমাদের মাগুরায় আমাদের বিপ্লবের মহানায়করা আসছেন। আমরা তাদেরকে স্বাগত জানানোর জন্য আমরা এনসিপি সহ সকল দলমত এবং সকল মতের মানুষ আমরা আজ মাগুরায় তাদেরকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছি। এবং আমাদের আজকের আমরা এই যে জাতীয় নাগরিক কমিটিতে নেতৃবৃন্দকে মানে স্বাগত জানাতে একজন জুলাই যোদ্ধা এই যে কত কষ্ট করে তিনি এখানে এসেছেন, আমরা জানতে চাবো তার অনুভূতি। আসলে এখানে অনুভূতির আসলে কিছু নেই আমি মনে করি, কারণ এটা বড় কষ্টের, বড় দুঃখের। এখানে আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো না আমি মনে করি। নেতৃবৃন্দের কাছে আপনি কিছু বলতে চান? এই ছিল ভাইনা মোড় থেকে আমার কাছে সর্বশেষ। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী পঙ্কজের সঙ্গে। জুলাই গণহত্যা মামলায় পলাতক শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কখন আদেশ দেওয়া হতে পারে এবং মামলার বিস্তারিত নিয়ে আমাদের এই বিষয়ে জানাবেন। বুবলি, আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সেই সাথে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের যে মামলাটি, সেই মামলাতে আসলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দিবেন। এবং ইতোমধ্যে কিন্তু যেহেতু চৌধুরী আব্দুল আল মামুন গ্রেফতার রয়েছেন, তাকে কিন্তু ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সেই সাথে 12টার নাগাদ ট্রাইব্যুনাল বসবে। এবং সেই সাথে এই যে 2 দিন যে শুনানি হলো, সেখানে রাষ্ট্রপক্ষে শুনানি হয়েছে এবং পরবর্তীতে আসামি পক্ষে অর্থাৎ ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আসাদুজ্জামান খান কামালের আইনজীবী শুনানি করেছে এবং সেই প্রেক্ষিতে আজকে ট্রাইব্যুনাল আদেশ দিবেন। এর আগের যে শুনানি, সেখানে কিন্তু আসলে প্রসিকিউশন কিন্তু 5টি অভিযোগ এনেছেন, অর্থাৎ তিনি সরাসরি নির্দেশদাতা হিসেবে ছিলেন, তিনি উস্কানিদাতা হিসেবে 5টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন। এবং সেই সাথে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী, তিনিও বলেছেন যে যে অভিযোগগুলো আসলে আনা হয়েছে সেটি আসলে শেখ হাসিনার পক্ষে আসলে সেগুলো অভিযোগগুলো সঠিক নয়। তো এর পরিপ্রেক্ষিতে আসলে ট্রাইব্যুনাল বলেছেন যে আজকে আদেশটি দিবেন এবং সেই সাথে এই যে আদেশটি দেওয়ার পর কিন্তু আসলে অভিযোগ গঠন আসলে হয়ে যাবে এবং পরবর্তীতে স্বাক্ষর গ্রহণ থেকে শুরু করে এই যে ট্রাইব্যুনালের যে বিচার কাজ, সেটিও কিন্তু এক ধাপ এগিয়ে যাবে। আমি যদি আরেকটু বলতে চাই যে আজকে কিন্তু আবু সাইদ যে হত্যাকাণ্ড হয়েছিল, সেখানেও 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সেখানে শেষ দিন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রংপুরের যে আবু সাইদ হত্যাকাণ্ড, সেটি নিয়ে যে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল 2, সেটি কিন্তু আজকে প্রসিকিউশন যে 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, সেই গ্রেফতারি পরোয়ানার তদন্ত প্রতিবেদনে দাখিল করবেন। অর্থাৎ এই গ্রেফতারি পরোয়ানার যাদের নাম এসেছে তাদের মধ্যে যদি কেউ পলাতক থাকে, তাদের বিরুদ্ধে আসলে তাদের জন্য আসলে ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করবে। তো এখন পর্যন্ত 2টি মামলার কোনোটি শুনানি শুরু হয়নি। শুনানি শুরু হলে আসলে আমি আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানিয়ে দিতে পারবো যে শুনানিতে আসলে কি হয়েছে। তো এই ছিল সর্বশেষ খবর শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের সর্বশেষ। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাবরিনার সাথে। দেখছেন সংবাদ সকাল। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ চলছে। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে শুরু হয় কুচকাওয়াজ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, কুচকাওয়াজে কে কে অংশ নিয়েছেন এবং আনুষ্ঠানিকতা কেমন দেখছেন আমাদের জানাবেন। বর্ডার ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজে আজকে বিজিবির 103তম রিক্রুট ব্যাচের যে সমাপনী কুচকাওয়াজ, সেটি সকাল থেকে শুরু হয়েছে এবং এখনো চলছে।
এবং এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিজিবির মহাপরিচালক এবং এইবারের যে রিক্রুট ব্যাচ সেই ব্যাচের অনুষ্ঠানে কিন্তু এখানকার শুধু চট্টগ্রাম থেকে শুরু করে রাঙ্গামাটি বান্দরবানের যে বিজিবির কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে। এবারের 103তম রিক্রুট ব্যাচের মোট 658 জন পুরুষ এবং 36 জন নারী সহ মোট সর্বমোট 694 জন রিক্রুট আজ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের যে আনুষ্ঠানিক যে প্রশিক্ষণের কার্যক্রম সেটি শেষ করেছে এবং তারা নতুন যে দায়িত্বে পদার্পণ করছে। তো ইতিমধ্যে কথা বলছেন বিজিবির মহাপরিচালক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী এই প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আজকের পুরুষ ও মহিলা নবীন সৈনিকদের কুচকাওয়াজ আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। এছাড়াও আমাদের যে বৈরী পরিবেশ গত কয়েকদিন থেকে বিরাজ করছিল, আজকের এই প্যারেড আমরা এই খোলা ময়দানে প্যারেড গ্রাউন্ডে করতে পারবো কিংবা আমাদের স্বল্প পরিসরে বৈরী আবহাওয়ার জন্য করতে হবে অন্য কোনো জায়গায়, সেটা নিয়ে আমরা একটু সন্দিহান ছিলাম। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ছিল, সকাল থেকে আবহাওয়া পরিষ্কার ছিল। যদিও বা মাঝখানে যে বৃষ্টির জন্য আপনাদের এই প্যারেড কিছুটা বিঘ্নিত হয়েছে, তবে তারপর আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে এই সামান্য বৃষ্টিতে আপনাদের প্যারেডের যে সৌন্দর্য এবং চৌকস নৈপুণ্য সেটার কোনো অংশেই কম কিছু হয়নি। সেজন্য আমি অত্যন্ত গর্বিত এবং দেশ ও জাতির স্বার্থে আমরা যে কোনো ধরনের বৈরী আবহাওয়ায় আমরা দায়িত্ব পালনে প্রস্তুত। দর্শক, বিজিবির মহাপরিচালক কথা বলছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে ঢুকে বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু হয়েছে। রাত 1:30টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন হরিণছড়া চা শ্রমিকের সন্তান রানা নায়ক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবি দাস ও নিপেন ফুলমালি। ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানের সেপটিক ট্যাঙ্কে মোবাইল পড়ে যাওয়ায় তুলতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা। রংপুরের পীরগাছায় বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে গিয়ে শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 25 জন। পুলিশ ও স্থানীয়রা জানান, অর্ধ শতাধিক বরযাত্রী নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ রংপুর ফেরার পথে পীরগাছা সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যরা 3 জনের মরদেহ উদ্ধার করে এবং আহত 25 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নারী জুলাইয়ের কাণ্ডারি, রাজপথে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তারা। ঝড়ের মতো এসে স্বৈরাচারের মসনদ ভেঙে দিয়ে আবারও কোথায় যেন হারিয়ে গেলেন তারা। দৃঢ় ও দীপ্ত পদচারণা আর গগন বিদারী স্লোগানে রাজপথ মুখর করে তুলেছিলেন, কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে নেই তাদের অংশগ্রহণ। কেন তারা দৃশ্যের আড়ালে, সে কথা জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 2024-এর জুলাই আন্দোলনের শুরু থেকেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন নারী শিক্ষার্থীরা। সিংহীর গর্জনে কেঁপে উঠত রাজপথ। ভার্সিটির মেয়েরা নেমে আসে না, তখন পুরো বাংলাদেশের মেসেজটা গিয়েছে যে এখন সূচনা করা যেতে পারে। কখনো মনে হয়নি যে এই মানুষের মিছিল করতে পারে। তাদেরকেও আমরা মাঠে দেখেছি, এতটা স্বতঃস্ফূর্ত এবং এতটা উজ্জীবিত অংশগ্রহণ ছিল তাদের। নির্ভীক তরুণীরা ছাত্রলীগের হামলার সম্মুখীন হতেও পিছপা হননি। অসীম সাহস নিয়ে রক্তাক্ত হয়েও বারবার ফিরেছেন রাজপথে। 15 জুলাই দেখেছি যে মেয়েদের জামায় রক্ত লেগে আছে, মানে ওটা শুধু নিজেদের রক্ত এরকম না, অন্য কাউকে মেরেছে ওই রক্ত লেগে আছে। তখন আন্দোলনে মনে হচ্ছিল যে হয়তো রক্ত দেখার পরপরই মনে হয়েছে যে হয়তো জানটা দিয়ে দেই। পুলিশের দমন পীড়নের বিপরীতে একাই দাঁড়িয়ে গেছেন প্রিজন ভ্যানের সামনে।
জুলাইয়ের সাহসী কন্যারাই শক্তি সাহস জুগিয়েছে হাজারো ছাত্র জনতাকে। মেয়েদের মধ্যে ওই ভয়টা ছিল না, হামলা হলে হবে, আমরা ওটা ফেস করব। মেয়েরা যখন সাহস দেখিয়েছে যে ছাত্রলীগকে পিটায় বের করে দিচ্ছে হল থেকে, ওই সাহসটা যখন মেয়েরা দেখিয়েছে তারপরে এটা শুরু হয়েছে। ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতেও তাদের সোচ্চার কণ্ঠে শোনা যায়, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। 5 আগস্ট স্বৈরাচার পতনের পর কালের গর্ভে হারিয়ে যাচ্ছে তাদের অবদান। সাইবার বুলিং, রাজনৈতিক চাপ ও সামাজিক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। নারীদের স্টেকটা যে আছে এই আন্দোলনে, এইটা সবাই ভুলে যাচ্ছে এবং এইটা মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা এখন পর্যন্ত কথা বলছি। 1 বছর পর আন্দোলন সংগ্রামের অগ্রসেনানীদের কণ্ঠে কেবলই আক্ষেপের সুর। যেই মেয়েরা মাঠ দখল করে রাখছে স্বৈরাচারকে নামানোর জন্য, এত বড় মুক্তিযুদ্ধের পর এত বড় রাজনৈতিক মুভমেন্ট বাংলাদেশে হয় নাই, সেই মুভমেন্টের যে যারা লিড দিয়েছে তাদেরকে যখন বলা হয় যে অ্যাপলিটিক্যাল, তখন এর থেকে বড় তামাশার কোনো কিছু হয় না। তবে দেশ ও জাতির প্রয়োজনে আবার মাঠে নামতে হলে কোনো কুণ্ঠাবোধ করবেন না বলেও জানান তারা। নারীর সংগ্রাম শুধু কয়েকজনের না, আমরা চাই যে সংখ্যাগরিষ্ঠ নারীরা যারা এই আন্দোলনে ছিল তারাও কথা বলুক। নারীর অবমূল্যায়ন ঠেকাতে প্রয়োজন সামাজিক সচেতনতা। শুধু মিছিল সংগ্রামে ঢাল হিসেবে ব্যবহার করলে সার্বিকভাবে রাজনৈতিক পরিমণ্ডলে কমে যাবে নারীর উপস্থিতি। সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এটা প্রতিষ্ঠা করতে একটা সামাজিক আন্দোলনের দরকার। আসলে সামাজিক আন্দোলন ছাড়া এটা সম্ভব না। রাজনৈতিক পট পরিবর্তনে এগুলো হবে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল।